আজকের আমাদের টপিক হলো ম্যাটার। কোন কোন সাবটপিক কভার করব বলে দিই আগে। ম্যাটার কি, এর সাথে কাইনেটিক এনার্জির একটা রিলেশন রয়েছে সেটা, কোন কোন টাইপস অফ ম্যাটার আমরা দেখতে পাই এবং প্রত্যেকের সাথে কাইনেটিক এনার্জির কিরকম কি রিলেশন সেই ব্যাপারটা আজকে আমরা পুরো ভিডিওতে কভার করব। প্রথমে আসছি ম্যাটার। ম্যাটার কাকে বলবো না, তোমার আশেপাশে যে কোনো লিভিং হতে পারে বা নন লিভিং হতে পারে, যে কোনো সাবস্টেন্স যদি একটা স্পেস অকুপাই করে থাকে এবং তার যদি একটা স্পেসিফিক মাস থাকে, তাহলে সেই জিনিসটাকে আমরা ম্যাটার বলবো। যেমন আমি ডাস্টারটা নিয়েছি, ডাস্টারটাকে হাতের উপরে রাখলাম, নিশ্চয়ই এটা একটা স্পেস অকুপাই করে রেখেছে এবং এই ডাস্টারটার কিন্তু একটা স্পেসিফিক মাস রয়েছে। ও কতটা জিনিস বা মেটেরিয়াল নিয়ে তৈরি, ওর একটা স্পেসিফিক মাস রয়েছে। তাহলে এই ডাস্টারটা একটা ম্যাটার, এটা একটা নন লিভিং থিং। সেম ভাবে তুমি যে কোনো লিভিং থিংসও বলতে পারো, তুমি বা আমি, আমরা সবাই, আমাদের একটা স্পেসিফিক মাস রয়েছে। আমাদের বডি বিভিন্ন সেলস, অর্গ্যানস অ্যান্ড অল সব কিছু নিয়ে তৈরি, আমাদের একটা মাস রয়েছে এবং আমরা কিন্তু একটা স্পেস অকুপাই করে থাকি। আমরাও কিন্তু ম্যাটারের মধ্যেই পড়ি। তাহলে যে কোনো লিভিং অ্যান্ড নন লিভিং থিংস যার মধ্যে স্পেসিফিক মাস থাকবে, অ্যালং উইথ দ্যাট সেই বডিটা বা সেই অবজেক্টটা একটা স্পেস অকুপাই করে থাকবে, সেটাকেই আমরা ম্যাটার বলবো। এবার এই ম্যাটারের সাথে কাইনেটিক এনার্জির একটা রিলেশন রয়েছে। কিরকম? প্রথমেই বলছে কি অ্যাটমস অর মলিকিউলস। নাও হোয়াট ইজ অ্যাটম বা হোয়াট ইজ মলিকিউল? প্রথমে যদি আমরা মলিকিউলের ব্যাপারটা দেখি, যে কোনো ম্যাটার অনেক টাইনি পার্টিকলস নিয়ে তৈরি, এরকম ছোট 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 পার্টিকলস নিয়ে তৈরি। ঠিক আছে, এগুলো যদি একটু বড় ছোট হয়ে গেল, বাট চেষ্টা করবে জিনিসটাকে সিমিলার সাইজের রাখার। তো এই প্রত্যেকটাকে আমি মলিকিউল বলতে পারি, প্রত্যেকটা এক একটা মলিকিউল। ঠিক আছে, তাহলে যে কোনো ম্যাটার, সেটা যে কোনো সলিড হতে পারে, যে কোনো লিকুইড হতে পারে, যে কোনো গ্যাস হতে পারে এবং লিভিং নন লিভিং দুজনের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। লিভিং এর ক্ষেত্রে আমরা একটা নাম দিই, নন লিভিং এর ক্ষেত্রে আরেকটা নাম দিই, সেটা আলাদা ব্যাপার। তো যে কোনো ম্যাটার কিন্তু কিছু ছোট ছোট পার্টিকলস নিয়ে তৈরি, তাদেরকে আমরা বলছি মলিকিউলস। তাহলে হোয়াট ইজ অ্যাটম? অ্যাটম হচ্ছে মলিকিউলসেরও ভিতরে থাকে, বা আমরা বলতে পারি যে ওয়ান অর মোর দ্যান ওয়ান অ্যাটমস নিয়ে একটা মলিকিউল তৈরি হতে পারে। মানে দুটো অ্যাটম একটা মলিকিউল তৈরি করতে পারে, মোর দ্যান টু অ্যাটমস তিনটে চারটে পাঁচটা, ওরা একটা গ্রুপের মতন থেকে একটা মলিকিউল তৈরি করতে পারে। তাহলে মলিকিউল হচ্ছে টাইনি পার্টিকেল, অ্যাটমস হচ্ছে টাইনিয়েস্ট পার্টিকলস অফ আ ম্যাটার। এবার অ্যাটমসের ভিতরেও কিছু সাব পার্টিকেল থাকে, সেটা পরের পোর্শনে আসবে, বাট অ্যাটমকে আমরা বলতে পারি টাইনিয়েস্ট পার্টিকেল অফ আ ম্যাটার। এবার এই পার্টিকেলসগুলো, তাদের মধ্যে একটা মোশন কাজ করে। মানে যে কোনো একটা অবজেক্ট বা সাবস্টেন্স বা ম্যাটার যদি তুমি বলো, সেটা সলিড, লিকুইড, গ্যাস, প্রত্যেকের ক্ষেত্রেই প্রযোজ্য। এই পার্টিকেলসগুলো কিন্তু সবসময় একটা মোশনে রয়েছে, মানে কি তারা ঘোরাঘুরি করছে, মুভমেন্ট তাদের মধ্যে আছে, তারা চুপচাপ বসে নেই। সলিডের ক্ষেত্রেও সেটা হয়, লিকুইডের ক্ষেত্রেও সেটা হয়, গ্যাসের ক্ষেত্রেও সেটা হয়। কিন্তু এই রেট অফ মুভমেন্ট বা তারা কত জোরে দৌড়াদৌড়ি করছে, এটা চেঞ্জ হয় ফ্রম সলিড টু লিকুইড টু গ্যাস। সব থেকে কম কার মধ্যে হবে? সলিডের মধ্যে। আর সব থেকে বেশি কার মধ্যে হবে? গ্যাসের মধ্যে। কেন, কি বৃত্তান্ত একটু পরে বলছি। তাহলে আমরা এটা মাথায় রাখবো যে পার্টিকেলসগুলো, যেই পার্টিকেলসগুলো নিয়ে একটা ম্যাটার তৈরি হয়, তারা কিন্তু চুপচাপ বসে নেই, তারা সব সময় একটা মোশনের মধ্যে আছে। কি বলেছে তারপর? টেম্পারেচার যদি ইনক্রিজড হয়, এই মোশনটাও ইনক্রিজড হবে। তাহলে এই যে পার্টিকেলসগুলোর মোশনের কথা বললাম, যদি আমি তাকে হিট দিই, ম্যাটারটাকে যদি হিট দিই, পার্টিকেলসগুলোর মধ্যে মোশনটা ইনক্রিজড হবে। হিট দেওয়া মানেই কি? টেম্পারেচারটা ইনক্রিজ করা। তাহলে যদি আমি একটা ম্যাটারের মধ্যে হিট দেই, তার টেম্পারেচারটাকে ইনক্রিজ করি, তার পার্টিকেলসগুলোর মধ্যে যে মোশনটা আগে ছিল, সেটা কিন্তু এখন ইনক্রিজড হয়ে যাবে। আলটিমেটলি মোশন যদি ইনক্রিজড হয়, তার কিন্তু কাইনেটিক এনার্জিটাও ইনক্রিজড হবে। কেন? কারণ কাইনেটিক এনার্জি ইজ রিলেটেড টু
মুভমেন্ট অর মোশন। যত মোশন বাড়বে কাইনেটিক এনার্জিও বেড়ে যাবে। নেক্সট আসছে কি কোহেসিভ ফোর্স অ্যান্ড অ্যাডহেসিভ ফোর্স। দুটো টার্ম পেলাম। কোহেসিভ ফোর্স কোনটা না, সেম কাইন্ড অফ পার্টিকেলসগুলোর মধ্যে যেই বন্ডটা কাজ করে, যেই ফোর্স অফ অ্যাট্রাকশনটা কাজ করে তাকে বলা হচ্ছে কোহেসিভ ফোর্স। মানে ওয়াটার মলিকিউলস মানে একটা ওয়াটার মলিকিউল আরেকটা ওয়াটার মলিকিউলের সাথে যে একসাথে রয়েছে, বেঁধে রয়েছে, এই ফোর্স অফ অ্যাট্রাকশনটা বা বন্ডটাকে আমরা বলবো কোহেসিভ ফোর্স। আর অ্যাডহেসিভ ফোর্স কোনটা না, ডিফারেন্ট টাইপস অফ পার্টিকেলসের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা কাজ করে। যেমন ওয়াটার মলিকিউলস একটা গ্লাসের মধ্যে তুমি রেখেছো, তাহলে ওয়াটার মলিকিউলসের সাথে গ্লাসের যে মলিকিউলস তাদেরও নিশ্চয়ই একটা ফোর্স অফ অ্যাট্রাকশন থাকবে, তা না হলে তো থাকতে পারতো না জিনিসটা গ্লাসের মধ্যে। এই যে ডিফারেন্ট টাইপস অফ মলিকিউলস বা পার্টিকেলসের মধ্যে যে অ্যাট্রাকশনটা কাজ করছে তাকে বলছে অ্যাডহেসিভ ফোর্স। নেক্সট পয়েন্ট কি বলছে না, মলিকিউলার মোশন। সেম, তাহলে এই মলিকিউলগুলো অবশ্যই একটা মুভমেন্ট করছে, মোশন করছে। পার্টিকেলস মানে কি সেটা আমরা মলিকিউলস দেখবো, তারপরে আসছে অ্যাটম। মলিকিউলসের ভিতরে থাকছে অ্যাটমস। তাহলে এই পার্টিকেলসগুলো বা মলিকিউলসগুলো যখন মুভমেন্ট করছে, আলটিমেটলি ওই মলিকিউলটাই কিন্তু মুভমেন্ট করছে এবং তার জন্য কাইনেটিক এনার্জি তৈরি হচ্ছে তাদের মধ্যে। ঠিক আছে, যার মুভমেন্ট বেশি তার কাইনেটিক এনার্জি বেশি, যেমন গ্যাস, পরে বলছি। আর যার কম তার কাইনেটিক এনার্জি কিছুটা কম হবে। নেক্সট বলছে নো লস অফ এনার্জি। মানে এই যে যখন মোশনটা বা মুভমেন্টটা হচ্ছে তখন কিন্তু ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, স্কুলে দেরি হয়ে গেছে, খুব ভিড়, রাস্তা দিয়ে যাচ্ছ, তাহলে গুতোগুতি হবে, ধাক্কাধাক্কি হবে, রাস্তায় খুব ভিড় রয়েছে, তুমি একদম চোখ বন্ধ করে, মানে চোখ বন্ধ করে ইন দ্য সেন্স খুব তাড়াহুড়ো করে যেতে চাইছো, তাহলে একটা ধাক্কাধাক্কি হওয়ার, কলিশন হওয়ার চান্স থাকবে। এদের মধ্যেও কিন্তু সেটা হয়। কেন? কারণ এরা কোনো স্পেসিফিক ওয়ে মেনটেন করে মুভমেন্ট করে না, র্যান্ডামলি দৌড়াদৌড়ি করে। মানে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে র্যান্ডামলি পার্টিকেলসগুলো মুভ করছে। নিশ্চয়ই তাদের মধ্যে একটা কলিশন হবে, কারণ র্যান্ডামলি করছে, কোনোটা পার্টিকুলার পাথ মেনটেন করছে না, যে যেরকম ইচ্ছা দৌড়াচ্ছে। এই জন্য তাদের মধ্যে একটা কলিশন হয় বা ধাক্কাধাক্কি হয়। কিন্তু এই কলিশন হওয়ার জন্য কিন্তু কোনো রকম এনার্জি লস হয় না। মানে আমি ধাক্কা মারলাম, একটা পোস্টে গিয়ে ধাক্কা মারলাম, আমার কিছুটা এনার্জি লস হলো, সেটা হতে পারে। কিন্তু এদের ক্ষেত্রে যেটা হয়, কলিশন হলেও কিন্তু এনার্জির লস বা গেইন কোনোটাই হয় না। আরেকটা কি, প্রেশার এক্সার্টেড বাই গ্যাস। এবার গ্যাসের ক্ষেত্রে আমরা যেটা দেখব যে এই যে মুভমেন্টটা পার্টিকেলসের সেটা খুব বেশি হয়। কেন? কারণ অনেকটা জায়গা জুড়ে থাকে, মাঝখানে মলিকিউলার স্পেস, ইন্টারমলিকিউলার স্পেস অনেকটা বেশি থাকবে, তাই জন্য এদের মুভমেন্টটা খুব র্যাপিড হয় এবং খুব জোরে হয়, স্পিডে হয়। এই কারণে দেখবে গ্যাসের একটা প্রেশার দেওয়ার ক্ষমতা থাকছে বেশি। কেন? কারণ এখানে ধরো ওয়ালটা রয়েছে, যে কন্টেনারে গ্যাসটা রয়েছে, এটা ওয়ালটা, পার্টিকেলসগুলো দুম দুম করে গিয়ে ধাক্কা মারছে, তার মানে কি এটাই তো একটা প্রেশার ক্রিয়েট করছে। তাহলে গ্যাসের ক্ষেত্রে কিন্তু এই প্রেশারটা, যেটা এই কলিশন বা ধাক্কাধাক্কির জন্য তৈরি হচ্ছে, সেটা বাকিদের তুলনায় কিছুটা বেশি। এবার আসছি স্টেটস অফ ম্যাটার। আমাদের মেইনলি তিনটে স্টেটস অফ ম্যাটার হয়। কি কি? সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস। দেখতেই পাচ্ছ, সলিড, লিকুইড, গ্যাস। এবার প্রত্যেকটা স্টেটে কিছু কিছু ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখতে পাবো। প্রথমে আমাদের আগে জানতে হবে যে প্রত্যেকটা স্টেটে অ্যাটমসগুলো কীরকম ভাবে থাকে। যদি সলিডের দিকে তাকাও, দেখো প্রত্যেকটা অ্যাটম কিন্তু একে অপরের খুব কাছাকাছি রয়েছে, মানে তারা খুব ক্লোজলি প্যাকড রয়েছে, একটা আরেকটার সাথে খুব ভালোভাবে অ্যাটাচড রয়েছে, এবং তাদের মধ্যে মাঝখানের যে গ্যাপটা সেটা কিন্তু খুবই কম, দেখতেই পাচ্ছ। তাহলে এই যে ফোর্স দিয়ে একে অপরের সাথে রয়েছে এবং মাঝখানের যে গ্যাপ, এই দুটোকেই দুটো আলাদা টার্ম দেওয়া হয়। কি? যেই ফোর্সটাকে কাজে লাগিয়ে ওরা একটা আরেকটার সাথে বা কাছাকাছি রয়েছে, ক্লোজলি প্যাকড রয়েছে, সেটাকে বলা হচ্ছে ইন্টারমলিকিউলার ফোর্স অফ অ্যাট্রাকশন। কেন? কারণ দুটো আলাদা আলাদা পার্টিকেল, তাদের মধ্যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করছে, কাজেই তারা ইন্টারমলিকিউলার ফোর্স অফ অ্যাট্রাকশন দিয়ে একে অপরের সাথে অ্যাটাচড রয়েছে।
আরেকটা টার্ম কি, সেটাকে বলা হয় ইন্টারমলিকিউলার স্পেস। মানে কোনটা, মাঝখানের যে গ্যাপটা সেটাকে বলা হচ্ছে ইন্টারমলিকিউলার স্পেস। দুটো পার্টিকেলের মাঝের যে গ্যাপটা, দ্যাট ইজ কল্ড ইন্টারমলিকিউলার স্পেস। সেম ভাবে লিকুইডের ক্ষেত্রে যদি দেখো, এখানে কিন্তু সলিডের থেকে পার্টিকেলস গুলো একটু বেশি গ্যাপে রয়েছে, তাই না? সলিডে যতটা ক্লোজলি প্যাকড ছিল, লিকুইডের ক্ষেত্রে অতটা না। এবং ইন্টারমলিকিউলার স্পেসটাও কিন্তু সলিডের তুলনায় বেশি। তাহলে এখানে আমরা কি দেখলাম, সলিডে ইন্টারমলিকিউলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা খুব বেশি আর ইন্টারমলিকিউলার স্পেসটা কম। লিকুইডের ক্ষেত্রে কি দেখলাম, ইফ উই কম্পেয়ার ইট টু দ্য সলিড, তখন দেখব ইন্টারমলিকিউলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা কিছুটা কম সলিডের থেকে, আর ইন্টারমলিকিউলার স্পেস কিছুটা বেশি সলিডের থেকে। এবার যদি গ্যাসের ক্ষেত্রে আসি, যে কোনো গ্যাসিয়াস ম্যাটার, সেখানে দেখো ফোর্স অফ অ্যাট্রাকশন কিন্তু বেশ অনেকটাই কম। কেন? কারণ একজন আরেকজনের থেকে অনেকটা দূরে দূরে রয়েছে, কিন্তু তাদের মধ্যে যে স্পেসটা সেটা কিন্তু বাকি দুজনের থেকে অনেকটাই বেশি। তাহলে এটা একটা জিনিস যদি সিমিলারিটি ফলো করো, যেখানে ফোর্স অফ অ্যাট্রাকশনটা কম সেখানে স্পেসটা মানে মলিকিউলার স্পেসটা বেশি, অ্যান্ড ভাইস ভার্সা। তাহলে গ্যাসের ক্ষেত্রে দেখলাম ইন্টারমলিকিউলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা কম সব থেকে, আর মলিকিউলার স্পেসটা সব থেকে বেশি। আর সলিডের ক্ষেত্রে ঠিক এর উল্টোটা, মানে ইন্টারমলিকিউলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা সব থেকে বেশি আর মলিকিউলার স্পেসটা সব থেকে কম। এই ক্যারেক্টার্সের উপর ডিপেন্ড করে এদের মধ্যে আদার্স কিছু ক্যারেক্টার্স ডেভেলপ করে। কীরকম? প্রথমে আসছে কি, সলিডের, প্রত্যেকটা সলিডের একটা পার্টিকুলার শেপ অ্যান্ড ভলিউম রয়েছে। আমি এখানে ভল ডট লিখেছি, বুঝে নেবে ভলিউম। যে কোনো সাবস্টেন্স, সলিড সাবস্টেন্সের দিকে দেখো, এটা মার্কার, যে কোনো বই খাতা পেন, যে কোনো লিভিং নন লিভিং দুজনের ক্ষেত্রেই বলছি, প্রত্যেকের কিন্তু একটা পার্টিকুলার শেপ রয়েছে, অ্যালং উইথ দ্যাট একটা পার্টিকুলার ভলিউম থাকবে। কিন্তু লিকুইডের ক্ষেত্রে শুধু ভলিউম থাকবে, শেপ থাকবে না। তুমি ওয়াটার ধরতে পারো, মিল্ক, অয়েল, এনিথিং যেটা লিকুইড, ফ্রুট জুস, যে কোনো কিছু লিকুইড, তার কি কোনো পার্টিকুলার স্পেসিফিক শেপ নিজের রয়েছে? না। ওকে তুমি যদি একটা বটলে রাখো, বটলের শেপটা নেবে, গ্লাসে রাখলে গ্লাসের শেপ নেবে, গামলায় রাখলে গামলার শেপ নেবে। তাহলে যে কোনো লিকুইড তাকে যেই কন্টেইনারে রাখা হচ্ছে, ও তার শেপটাকে অ্যাকোয়ার করে নেয়, ওর নিজের কোনো শেপ নেই, কিন্তু ওর নিজের ভলিউম রয়েছে। আমরা বলি না 1 লিটার জল, লিটার কি, ওটার ভলিউমই। আর গ্যাসের ক্ষেত্রে আমরা দেখতে পাবো না তো কোনো শেপ রয়েছে, না তো কোনো ভলিউম রয়েছে। গ্যাসের কোনো শেপও থাকে না, ভলিউমও থাকে না। তাহলে এটা কিন্তু একটা কম্পেয়ার করার মতন ভালো পয়েন্ট, যে সলিডের ক্ষেত্রে দেখলাম দুটোই রয়েছে, শেপ ভলিউম দুটো, গ্যাসের ক্ষেত্রে কোনোটাই নেই। এবং লিকুইডের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম দেখবে আমরা সলিড আর গ্যাস এদের যে ক্যারেক্টার্স পাবো ম্যাক্সিমাম টাইমে অপোজিট হয়। আর লিকুইডেরটা হয় কি, দুজনের মাঝামাঝি। তাহলে ওর ভলিউম রয়েছে বাট শেপ নেই, ওর যেখানে থাকবে তার ভলিউমটাকে শেপটাকে অ্যাকোয়ার করে নেবে, রাইট? নেক্সট হচ্ছে ভলিউম, এই সলিড হচ্ছে ইনকম্প্রেসিবল। ইনকম্প্রেসিবল মানে কি? আগে আমাদের জানতে হবে কম্প্রেসিবল মানে। কম্প্রেসিবল মানে যাকে কম্প্রেস করা যাচ্ছে। সলিডে কম্প্রেস আমরা কখন করতে পারি? যখন তার ভিতরে কিছু এক্সেস স্পেস থাকছে। মানে কি, ধরো একটা ঘরে ম্যাক্সিমাম 50 জন থাকতে পারে, খুব গুতোগুতি করে 50 জন থাকতে পারে। যদি সেই 50 জনের মাঝখানে একটুও জায়গা না থাকে, আমি যতই বাইরে থেকে দরজা খুলে কম্প্রেস করে আরেকজন মেম্বারকে ঘরের ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করি, সে কি ঢুকতে পারবে যদি একটুও জায়গা না থাকে? কিন্তু ধরো একটু ফাঁক ফোকর দিয়ে একটু জায়গা রয়েছে, ঠিক কম্প্রেস করে একজনকে চাপিয়ে চুপিয়ে, যেটা লোকাল ট্রেনে ধরো হয়, ভিতরে যদি একটুও জায়গা থাকে, ঠিক কম্প্রেস করে বাইরে থেকে আরো 10 জন উঠে যেতে পারছে ভিড় ট্রেনে। কিন্তু যদি একটুও জায়গা না থাকে, সেই কম্প্রেশনটা কি কাজে দেবে? হবে না। সেম কেসটা হচ্ছে সলিডের ক্ষেত্রে। সলিডের ক্ষেত্রে ইন্টারমলিকিউলার স্পেস এতটাই কম যে ওদেরকে যতই আমি চাপ দিই, বাইরে থেকে কম্প্রেস করার চেষ্টা করি না কেন, ও কম্প্রেসড হতে পারছে না।
অন দি আদার হ্যান্ড গ্যাসের ক্ষেত্রে কিন্তু স্পেসটা অনেকটা বেশি। কাজে আমি তো যদি তাকে বাইরে থেকে একটা প্রেশার দিয়ে যদি কম্প্রেস করার চেষ্টা করি, ও কিন্তু অটোমেটিক্যালি খুব ভালোভাবে কম্প্রেসড হয়ে যাবে। এটাও দেখো অপোজিট। তাহলে সলিড হচ্ছে ইনকম্প্রেসিবল, যাকে কম্প্রেস করা যাচ্ছে না। আর সলিড হাইলি কম্প্রেসিবল, খুব ভালোভাবে তাকে কম্প্রেস করা যায়। এবং এদের দুজনের মাঝখানে আসছে লিকুইড, দ্যাট ইজ এটা স্লাইটলি কম্প্রেসিবল। এর মাঝখানের যে ইন্টারমলিকুলার স্পেস সেটা সলিডের থেকে বেশি, কিন্তু গ্যাসের থেকে তো কম। তাই জন্য এরা দুজনের মাঝখানে যে প্রপার্টি সেটাকে শো করছে, মানে কি ওকে কম্প্রেস করা যায়, বাট গ্যাসের মতো অতটা ভালো না, রাইট? নেক্সট যেটা আসছে হাই ডেনসিটি। সলিডের ক্ষেত্রে ডেনসিটি খুব বেশি। ডেনসিটি মানে কি, যে একটা পার্টিকুলার ভলিউমে আমি কতটা মাস রেখেছি। ডেনসিটি ইকুয়াল টু মাস ডিভাইডেড বাই ভলিউম। তাহলে একটা পার্টিকুলার ভলিউমে, একটা পার্টিকুলার জায়গায় কতটা আমি মাস রেখেছি। মাস যত ইনক্রিজ করব, তার ডেনসিটিও তত বাড়বে, জিনিসটা তত ঘন হয়ে যাবে, ডেন্সড হয়ে যাবে। তাহলে যদি সলিডের দিকে তাকাও, একটা পার্টিকুলার জায়গাতে অনেকগুলো মলিকিউলস বা অ্যাটমস গাদাগাদি করে রয়েছে, তাহলে ওর ডেনসিটিটা বেশি। সেম ভাবে লিকুইডের দিকে যদি তাকাও, ওই পার্টিকুলার জায়গাতেই কম্পারেটিভলি কম মলিকিউলস বা অ্যাটমস বা পার্টিকলস রয়েছে, তাহলে এর ডেনসিটি, লিকুইডের ডেনসিটি সলিডের থেকে কিছুটা কম, লোয়ার ডেনসিটি। গ্যাসের দিকে যদি তাকাও, দেখো সেই পার্টিকুলার জায়গাতেই কিন্তু অনেক কম পার্টিকলস রয়েছে, তাই জন্য এর ডেনসিটি হচ্ছে লোয়েস্ট। তাহলে সলিডের ক্ষেত্রে হ্যাঁ, আমাকে জায়গাটা কিন্তু মানে ভলিউমটা কিন্তু স্পেসিফাই করে দিতে হবে। আমি একটার ক্ষেত্রে এটুকুন জায়গা নিলাম, আরেকটার ক্ষেত্রে এত বড় জায়গা নিলাম, তাহলে কম্পারিজনটা ঠিক হবে না। আমাকে জায়গাটা মেনশন করে দিতে হবে যে আমি একটা পার্টিকুলার জায়গাতে সলিড দেখছি খুব টাইটলি রয়েছে, গ্যাস দেখছি একদম মানে স্প্রেড করে রয়েছে। তো এর ক্ষেত্রে ডেনসিটি কম, গ্যাসের ক্ষেত্রে, সলিডের ক্ষেত্রে খুব বেশি ডেনসিটিটা। এরপর আসছে কি, ডাজ নট ফ্লো। কে? সলিড। কোনো সলিডকে ফ্লো করতে দেখেছো? ওর এই ক্যাপাসিটি নেই যে ও ফ্লো করবে, মানে কি ফ্লো করবে। কেন? এটাও কিন্তু ওর এই ইন্টারমলিকিউলার ফোর্স অফ অ্যাট্রাকশনের জন্য, কারণ ফোর্স অফ অ্যাট্রাকশনটা এতটাই বেশি, ও কিন্তু ফ্লো করতে পারে না। যেটা লিকুইডের ক্ষেত্রে কিছুটা হয়, আমরা দেখি লিকুইড ফ্লো করে, গ্যাসের ক্ষেত্রেও বেশ ভালোভাবে এই ফ্লোয়ের যে প্রপার্টিটা, ফ্লো করার যে প্রপার্টিটা, এটা খুব ভালোভাবে দেখা যায়। কিন্তু সলিড, কোনো সলিডই কিন্তু ফ্লো করতে পারে না। আরেকটা কি, সলিড ডাজ নট এক্সিবিট ডিফিউশন। এবার আমাকে জানতে হবে ডিফিউশন কি। ডিফিউশন হচ্ছে যখন হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে পার্টিকেলসগুলো মুভ করে, সেটাকে আমরা বলবো ডিফিউশন। মানে তুমি ধরো একটা গ্লাসে চিনি ফেলে রেখে দিয়েছো, কিন্তু মেশাওনি জিনিসটাকে, তাহলে অনেকক্ষণ বাদে চিনিটা আস্তে আস্তে ডিজলভ হয়ে যাবে জলের মধ্যে, কিন্তু তুমি যেহেতু ওটাকে মিশিয়ে দাওনি, ওটা কিন্তু ঠিকভাবে ডিফিউজড হয়নি পুরো জলের মধ্যে। তুমি যদি ওই জলটাই খাও, দেখবে উপরের দিকে, গ্লাসের উপরের দিকে জলটা সেটা তুলনামূলকভাবে কম মিষ্টি, নিচের দিকে জলটা বেশি মিষ্টি, তার মানে ডিফিউশনটা ঠিক করে হয়নি। সেম জিনিসটা যদি ডিজলভ হওয়ার পরে তুমি ওটাকে ভালোভাবে স্টির করে দাও, তখন দেখবে ওটা কিন্তু পুরো জলটা ইকুয়ালি মিষ্টি লাগছে, তার মানে কি ওটা পুরোটা ডিফিউজড হয়ে গেছে। এটা আমি লিকুইড দিয়ে বললাম। সলিডের ক্ষেত্রে কোন একটা ঘরে ধরো তুমি পারফিউম দিয়েছো বা ধূপকাঠি জ্বালিয়েছো, কিছুক্ষণ বাদে ধূপকাঠির গন্ধটা ওই দিক দিয়ে, মানে ধোঁয়াটা ওই দিক দিয়ে উঠছে, আর কিছুক্ষণ বাদে দেখলে পুরো ঘরেই বেশ সুন্দর গন্ধ হয়ে গেল। কেন? কারণ গ্যাসিয়াস পার্টিকেল, গ্যাসের কিন্তু এই ডিফিউশনের প্রপার্টিটা আছে। ও হায়ার কনসেন্ট্রেশন, মানে যেখান থেকে ধূপকাঠির ধোঁয়াটা উঠছে, যেইটার থেকে আমরা স্মেলটা পাচ্ছি, হায়ার কনসেন্ট্রেশন ছিল, ওখানে পুরো ধোঁয়াটা জমেছিল, তারপরেও আস্তে আস্তে পুরো ঘরের মধ্যে ছড়িয়ে গেল। কেন? ও স্পেসটা যখন পেয়েছে, ও পুরো স্প্রেড করে গেছে। তাহলে এই যে হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে আসা, এটাকেই বলা হচ্ছে ডিফিউশন। যেটা আমরা দেখলাম লিকুইডের ক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি হায়ার থেকে লোয়ার কনসেন্ট্রেশন, আর গ্যাসের ক্ষেত্রে তো দেখতে পাবোই, কিন্তু সলিডের ক্ষেত্রে কিন্তু এরকম কিছু একটা হয় না। ঠিক আছে, তাহলে এগুলো গেল হচ্ছে মেন প্রপার্টি।
এছাড়া আমাদের এক্সাম্পল তো অবশ্যই রয়েছে, এক্সাম্পলের কোনো অন্ত নেই। তাহলে এই গেল হচ্ছে মেন প্রপার্টি। এবং এখানে আমি আরেকটা জিনিস বলে রাখি যে আমরা প্রথমেই বললাম কি মোশন হয়, পার্টিকেলসগুলোর মধ্যে মোশন হয়, তার জন্য একটা কাইনেটিক এনার্জি তৈরি হয়। যদি খুব ভালো করে দেখো মোশন কার বেশি হবে, যেখানে ফাঁকা রাস্তা, দুটো রাস্তা, একটা ফাঁকা রাস্তা একটা খুব লোকজন রয়েছে, তুমি কোনটা দিয়ে স্মুথলি দৌড়াদৌড়ি করতে পারবে, যেটা ফাঁকা রাস্তা, তার মানে সেটাকেই তো আমরা মোশন বা মুভমেন্ট বলছি। গ্যাসের ক্ষেত্রে এই স্পেসটা খুব বেশি, তাহলে স্বাভাবিকভাবে ওর মধ্যে মোশনটা খুব বেশি হবে, মোশন যদি বেশি হয় ওর কাইনেটিক এনার্জিও বেশি হবে। অন দি আদার হ্যান্ড সলিডের ক্ষেত্রে সেই স্পেসটা নেই যে ও মোশনটা ক্রিয়েট করতে পারবে বা খুব ভালোভাবে মুভ করতে পারবে, তাই জন্য ওর মধ্যে কিন্তু মোশন থাকলেও খুবই কম, সেটাকে আমরা নেগলিজেবল বলি। এবং এই যে নেগলিজেবল অ্যামাউন্টের যে মোশনটা হয় সেটাকে আমরা মোশন না বলে বলি ওরা ও ভাইব্রেট করে, মানে কি একটা জায়গার মধ্যেই জাস্ট এরকম করে ভাইব্রেট করছে, এই একটা পার্টিকেল একবার এইদিকে আসছে একবার, মানে ভাইব্রেশন যেরকম হয় সেটা হচ্ছে, কিন্তু অ্যাজ সাচ মুভমেন্ট হচ্ছে না, যেটা গ্যাসের ক্ষেত্রে তো সব থেকে ভালো হবে এবং লিকুইডের মধ্যেও হবে, কারণ ওর মধ্যেও এনাফ স্পেস থাকে যেখানে ও মুভ করতে পারে। কিন্তু সলিডের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা থাকে না। তাহলে এটার থেকে মোশন থেকে যদি এবার তুমি কাইনেটিক এনার্জিতে আসো, কি দেখতে পাবে, সলিডের যেহেতু মোশনটা সব থেকে কম, ও জাস্ট ভাইব্রেট করছে, ওর মধ্যে কাইনেটিক এনার্জিটাও কিন্তু তুলনামূলকভাবে অনেকটা কম। লিকুইড অবভিয়াসলি সলিডের থেকে কিছুটা বেশি হবে, এবং সব থেকে বেশি কার হবে, গ্যাসে। কেন? কারণ ও র্যান্ডামলি মুভ করছে, ধাক্কা খাচ্ছে, এই জন্য ওর কাইনেটিক এনার্জিটা কিন্তু তিনজনের মধ্যে সব থেকে বেশি। এবার যদি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বলি, যেটাকে খুব ভালোভাবে সলিড টু লিকুইড, লিকুইড টু গ্যাস এবং রিভার্স প্রসেসটা দিয়ে আমরা বাড়িতেই করে দেখতে পারি। কিরকম? তুমি লিকুইড ওয়াটার নিয়েছো, নিয়ে ওটাকে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছো, কিছুক্ষণ বাদে দেখলে ওটা আইস ফর্ম করেছে, তার মানে ছিল লিকুইড ফর্ম। সেই লিকুইড ফর্মটাকে যখন আমি টেম্পারেচারটা ডিক্রিজ করিয়ে দিলাম, কুল ডাউন করিয়ে দিলাম, ইট বিকামস দ্য সলিড ফর্ম, মানে আইস হয়ে গেল। এবার আইসটাকে তুমি যদি এবার বের করে রাখো, হিট নিচ্ছে, টেম্পারেচারটা ইনক্রিজড হচ্ছে, ও কিন্তু আবার লিকুইড ফর্মে চলে আসছে। সেম ভাবে লিকুইডটাকে যদি এবার তুমি ওভেনে দিয়ে গরম করো, ওর একটা বয়েলিং পয়েন্টে আনো, তখন কিন্তু ও আবার ওর গ্যাসিয়াস ফর্ম, যেটাকে আমরা ওয়াটার ভেপার বলি, সেখানে কনভার্টেড হয়ে যাবে। তাহলে একটা লিকুইড ফর্ম অফ ওয়াটার নিয়েছি, সেখান থেকে আমি আইস সলিড ফর্ম তৈরি করতে পারলাম, সেখান থেকে আবার লিকুইড ফর্মে আনতে পারলাম, আবার গ্যাসিয়াস ফর্মে আনতে পারলাম, যেটাকে ওয়াটার ভেপার বলছি। এবং যদি এই ওয়াটার ভেপারটাকে আমরা স্টোর করে রাখতে পারি, সেটাকে কিন্তু আবার আমরা লিকুইড ফর্মে আনতে পারি। তো এই পুরো আলোচনাটা নিয়ে আমরা পরের দিনের একটা আলোচনা করব। তো ততদিন থ্যাংক ইউ।